সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য, সব পক্ষকে এক থাকার পরামর্শ। সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। আসামিকে জিজ্ঞাসাবাদে কাচের কক্ষে রাখা সহ 110 সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের। অজ্ঞাতনামা আসামি দেয়া অপচর্চা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সর্বদলীয় বৈঠক আজ, আলোচনা শেষে দ্রুত প্রকাশের আহ্বান বৈষম্য বিরোধীদের। এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি মশিউর অনেক। নদীর বুকে এখন কেবলই বিস্তীর্ণ ফসলের মাঠ, মৌসুমি ফসলে ভরে উঠেছে নদীর পেট, আর তাতে করে জৌল সারাচ্ছে নদী। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না। প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। উত্তরের নদী নিয়ে কিছুক্ষণ পর থাকছে প্রতিবেদন। সংস্কার প্রস্তাবায়ন বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজনৈতিক দলগুলোর ঐক্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এসব প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনার পুরোটাই নির্ভর অন্তর্বর্তী সরকারের দক্ষতার উপর। এই প্রস্তাব বাস্তবায়নে যতটা না চাপ রোধ করবে রাজনৈতিক দলগুলো, তা সহজ হবে জনমানুষকে সম্পৃক্ত করতে পারলে। দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের মতো করে প্রতিটি পক্ষকে এক থাকার পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। গণমানুষের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়ে যাবার এই ছবি তৈরি করেছে সব খাতে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা। সংস্কার কমিশনগুলো এই মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, কোন খাতে কতটা সংস্কারের প্রস্তাব করবেন, এ নিয়ে গেল 5 মাস ধরেই ছিল আলোচনা। অবশেষে সরকারের হাতে 4টি কমিশনেরই সুপারিশ প্রস্তাব। সংসদে একদলীয় শাসন যাতে আর প্রতিষ্ঠা না হয়, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারে যাতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে ওঠেন, সব বয়সের, সব মত আর পথের মানুষ যাতে সংসদে স্থান পান, রাষ্ট্রপতি পদ যাতে আলংকারিক না হয়ে আক্ষরিক হয়, মানুষের অধিকার যাতে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, এসব নিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা নিয়ে এখন আলোচনা সব মহলে। এই অনুযায়ী বাস্তবায়নের পথে সংস্কার কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, সরকারের কাছে জমা পড়ার পর এসব প্রস্তাব আসলে কোন পথে এগোবে? সরকার যেটা করবে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং এক জায়গায় হওয়ার জন্য সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। অবশ্য সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন এই প্রস্তাবের যেমন অনেক বিষয় অনেক প্রাসঙ্গিক, তেমন অনেক বিষয় কেতাবি। ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় উচ্চকক্ষে এলিটদের নেওয়া হয়, যারা শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞানী, যাদের বিভিন্ন ইয়েতে ডিসিপ্লিনে যাদের যথেষ্ট ভূমিকা আছে তাদেরকে নেওয়া হয়, তাদের জ্ঞান বুদ্ধি গরিমাকে প্রাধান্য দিয়ে। কিন্তু এখানে তো তাদেরই নেওয়া হচ্ছে যারা রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। ধরেন আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এছাড়া আরও অনেকগুলো আছে। দুদকের ক্ষেত্রে আছে ধরেন আমলাতন্ত্র নির্ভরশীলতা কমানো, আবার
নির্বাচন সংক্রান্ত আছে, নির্বাচনকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় কিভাবে, পুলিশের ক্ষেত্রে আছে পুলিশকে আরও বেশি গণমুখী করা যায় কিভাবে। তো এইগুলোর চিন্তা চেতনা কিন্তু রিলেভেন্ট এবং এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি। বিশ্লেষকরা এটাই বলছেন, সংস্কারের এসব প্রস্তাব আসলে নতুন কিছু নয়। সংস্কার নিয়ে সরকারি ও বেসরকারিভাবে বহুবারই আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদলে রাজনৈতিক সরকারগুলো তার বাস্তবায়ন করেনি এবং গণঅভ্যুত্থানের 5 মাসের মাথায় সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর যে দূরত্ব দেখা যাচ্ছে, সে অবস্থায় সরকারের পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হচ্ছে, তাতে কতটা রাজনৈতিক পক্ষগুলো একমত হবেন তা নিয়েও সন্দেহ ও শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসলে সংস্কার স্বপ্নের ভবিষ্যৎ কি? আপনার যে সংস্কারের প্রস্তাব আপনি দিয়েছেন, এই সংস্কার ঢাকা শহরে যদি সীমাবদ্ধ থাকে অথবা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা তার রাজনৈতিক দলের উপর চাপ পড়বে না। এগুলো যদি পাবলিকের কাছ থেকে ডিমান্ড আসে এবং পাবলিক যদি সেই ডিমান্ডটাকে ওন করে, তখন রাজনৈতিক দল বাধ্য হবে পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য। বাস্তবায়ন না করলে তো আমরা যে কারণে আমাদের প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো তো থেকেই যাচ্ছে আমাদের দেশে। এই 24-এ যে ঘটনা ঘটেছে, এটা তো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না। এটা মানুষের আকাঙ্ক্ষা, আমরা তো মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসেছি। মানুষের আকাঙ্ক্ষা যে একটা সংস্কার হোক, একটা পরিবর্তন হোক, রাজনৈতিক দল, সমাজ এবং সব কিছু মিলায়। রাজনীতি বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষগুলোর একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। কিন্তু স্বাধীনতার 54 বছরে যেভাবে নানা ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের সংকট দেখা গেছে, তাতে সংস্কার কমিশনের এই সদস্যের প্রত্যাশা কতটা পূরণ হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারে তার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। আটক ব্যক্তি বা রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাচের কক্ষে রাখা। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকৃতি জানালে জরুরি কল সার্ভিস রাখা। রাতে তল্লাশির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধি রাখার সুপারিশ সহ 22টি আইনের পরিমার্জন ও সংশোধন সহ 15 ক্ষেত্রে 110 সুপারিশ দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামিকে না রাখার বিষয়ে উৎসাহিত করাও হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। কোনোটি এলোপাথারি, কোনোটি নিখুঁত নিশানার, যেন মৃত্যু নিশ্চিত করাই প্রধান মিশন। অর্ধশত বছর পার করা এই লাল সবুজ ভূমির এমন নির্মমতার সাক্ষী গত জুলাই আগস্ট। অভিযোগের তীর স্বাধীনতার যুদ্ধে দেশের হয়ে প্রাণ হারানো প্রায় 1250 শহীদের এই বাহিনীটির প্রতি। কিন্তু যাদের লক্ষ্য শৃঙ্খলা রক্ষা করে জানমালের নিরাপত্তা, তারা কেন এমন আগ্রাসী ভূমিকায়? এমন প্রশ্নের প্রেক্ষিতে 24-এর অভ্যুত্থানের পর শুধু সাধারণ মানুষই নয়, শৃঙ্খলার দায়িত্বে থাকা দলটির মধ্যেই দাবি ওঠে পুলিশ সংস্কারের। এর জন্য গত বছরের 3 অক্টোবর সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বে গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে দেয়া নানা গুরুত্বপূর্ণ সংস্কার উঠে আসে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে। বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে সংস্কার কমিশন। সুপারিশমালা বিশ্লেষণ করে দেখা যায় 15 ক্ষেত্রে মোট 110টি সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, এছাড়া এ সংস্থার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়। এতে কেউ বিশৃঙ্খলা করলে ছত্রভঙ্গ করার ধাপগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক বল প্রয়োগে নির্ধারিত নীতিমালা অনুসরণ করার প্রস্তাব করা হয়। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাচের কক্ষ রাখা, তল্লাশির সময় কোনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে একটি জরুরি কল সার্ভিস চালু রাখা, রাতে তল্লাশির সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। অজ্ঞাতনামা আসামি দেয়াকে অপচর্চা হিসেবে উল্লেখ করা হয়েছে সুপারিশে। পুলিশের দুর্নীতি প্রতিরোধে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়। এতে জিডি গ্রহণ প্রত্যাখ্যান করলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করারও সুপারিশ দেওয়া হয় পুলিশ সংস্কার কমিশনের। পুলিশ সংস্কারের জন্য সুপারিশ তৈরি করতে সাধারণ মানুষের মত নিয়েছিল কমিশনটি। সেই সমীক্ষায় অংশ নিয়ে 88.7% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপর জোর দিয়েছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া সহ 47টি সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন।
অবৈধ আয়কে বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চা স্থায়ীভাবে বন্ধ করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধি সহ সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, পাঠ্য বইয়ের সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশের উপাদান অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন ফরহাদ বিন নূর। দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে থাকে দুর্নীতি দমন কমিশন, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুদক। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 3 মাস পর বুধবার সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন, যেখানে 47টি সুপারিশ করা হয়েছে। মাননীয় সদস্য, স্বৈরাচার সরকারের সময় বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতো, যা দুর্নীতিকে উৎসাহ দিয়েছে বছরের পর বছর। দুদক সংস্কার কমিশন সেই কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করা, রাজনৈতিক ও নির্বাচনী শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দেশে ও বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়ন করা, ন্যূনতম একজন নারী সহ দুদক কমিশনারের সংখ্যা 3 থেকে 5-এ উন্নীত করা, দুদক কমিশনারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছরের নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া দীর্ঘসূত্রতা এড়ানো এবং অভিযোগ ব্যবস্থাপনাকে গতিশীল করার উদ্যোগ নেয়া, দুদকের মহাপরিচালকের সংখ্যা 8 থেকে 12-তে উন্নীত করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারের সোপর্দ করা এবং পাঠ্যক্রমে নৈতিকতা, সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে যুগোপযোগী শিক্ষার্থী বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আমাদের জাতীয় প্রেক্ষিতের বিবেচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দুদক সংস্কার কমিশনের। আনুষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। বিকেলে 2 ধাপে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে সরকারের সাথে আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্রের তারিখ দ্রুততম সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। এ সময় রাতে বাংলা মোটরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বৈঠকের সময় তারা জানান, সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সময়সীমা বেঁধে দেয়া হলেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ করে এর তীব্র নিন্দা জানায় বৈষম্যবিরোধী আন্দোলন। জানান, দলগুলোর সাথে আলোচনার পরও ঘোষণা দিতে গড়িমসি করলে ছাত্র জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে। সব রাজনৈতিক দলের আচরণ ভালো হলে এই উদ্যোগ আরও আগে হতো বলে মন্তব্য করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সবাই এক টেবিলে এসেছে, তাই দ্রুততম সময়ে ঘোষণাপত্র আসবে বলে আশাবাদ জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রক্লেমেশনে রাখতে হবে। পাশাপাশি এই প্রক্লেমেশন যেন অনাগত সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। অন্যান্য দলকে আমরা এই ক্ষেত্রে আহ্বান জানাবো, ছাত্ররা যেভাবে অতীতে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, আগামীতেও যুদ্ধতেও আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের লড়াইয়ে আপনাদের অংশীদার করবেন। প্রবাহ শুকিয়ে খরস্রোতা নদী তিস্তা এখন শুধুই বালুচর। অভিন্ন এই নদীর ভারতের অংশে বাঁধ নির্মাণ ও একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তরের জীবনরেখা তিস্তার এখন মরণদশা। এছাড়া এর প্রভাবে উত্তরের বড় নদ নদীগুলো পানিশূন্য হওয়ায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। চরজেগে নদী রূপ নিচ্ছে ফসলি মাঠে। এমন অবস্থায় দখল, দূষণ রোধ আর ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায় না করা গেলে নেমে আসতে পারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান।
উত্তরের তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্রের মেলবন্ধন কুড়িগ্রামের চিলমারিতে, তবে কালের বিবর্তনে তাদের প্রেমে ভাটা পড়েছে। গাইবান্ধার ঘাঘট, কুড়িগ্রামের দুধকুমর, লালমনিরহাটের ধরলা, সবাই যেন হারিয়েছে তাদের স্রোতের সঙ্গীত। মাহিগঞ্জে ইছামতির অভিমানী মুখ আর করতোয়ার সঙ্গ ছেড়ে যাওয়া যেন উত্তরের নদীগুলোর এক করুণ গল্প। এক সময়ের খরস্রোতা তিস্তা এখন ফসলের মাঠ, মৌসুমী শস্যে ভরে গেছে নদীর বুক, তাই নদীর জৌলুস এখন কেবলই অতীত। এদিকে পঞ্চগড়ের মহানন্দা নদী ধুকে ধুকে বেঁচে আছে। সৈয়দপুরের সর্বমঙ্গলা নদীর অবস্থা আরও করুণ। নদী গবেষকরা সর্বমঙ্গলার নাম দিয়েছেন পৃথিবীর সরুতম নদী। সর্বমঙ্গলার কপালে আজ যেন যত অমঙ্গল। অভিন্ন নদীতে বাদ দিয়ে ভারতের পানি আটকে রাখার পাশাপাশি দেশীয় দখল, দূষণ আর রাষ্ট্রীয় অবহেলায় সব নদী আজ মৃতপ্রায়। কোথাও দখল, দূষণ, আবার কোথাও নদীকে খাল বানিয়ে দেয়া হয়েছে লিজ। উজান থেকে পলিয়ে এসে ভরাট হয়ে গিয়েছে, যার জন্য নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণেই নদীর বেড উঁচু হয়েই আমাদের বন্যাগুলো অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে দুকুল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর এগুলো খনন করা এখন আমাদের ইস্যু হয়ে গেছে। করতোয়া এগুলো খনন করলে আমরা এই বন্যার প্রকোপ থেকে অনেকটা মুক্ত পাবো। পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে রংপুর বিভাগে 277টি নদীর নাম রয়েছে। সরেজমিনে দেখা যায় দিনাজপুর ও পঞ্চগড়ের প্রায় 40টি নদী এখন পানিশূন্য। নীলফামারীর বড় নদীগুলো এখন মৃত। একইভাবে লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও রংপুরের নদ নদীর অবস্থাও সংকটাপন্ন। তাহলে নদী ও প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার যে নিবিড় সম্পর্ক, তার ভবিষ্যৎ কি? তিস্তাতে একটা নদী না, তিস্তাতে একটা সিস্টেম। তিস্তার সাথে অনেকগুলো শাখা নদী, উপনদী বা বিল জড়িত ছিল। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না যে ওটা নদী কোথায় ছিল। হয়তো বর্ষার সময় একটু পানি আসে। তো এটা তো এই অঞ্চলে ভোগাবে এবং এটা মানে কমবে না, বরঞ্চ প্রত্যেক বছর কিউমুলেটিভ হারে এই টেম্পারেচারটা বাড়তে থাকবে। মৃতপ্রায় নদীতে প্রতিনিয়ত জাগছে চর। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার 115 কিলোমিটার দীর্ঘ তিস্তার বুকে বছরে অন্তত 100 চরে হচ্ছে মৌসুমী চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে 115 কিলোমিটার তিস্তার বুকে এখন চর জমির সংখ্যা প্রায় 90,000 হেক্টর। তিস্তা নদী শুষ্ক মৌসুমে ছিল 1 কিলোমিটার, বর্ষায় ছিল 2 কিলোমিটার। এখন যে কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার প্রস্তে হয়েছে, এটা তো দুই পার ভেঙে ভেঙে হয়েছে। ফলে প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। আমাদের এই রূপালী চর, সবুজ শস্য, এই কথা ভেবে আমাদের স্বস্তির ঢেকুর তোলার বদলে আমাদের ভাবতে হবে যে কতখানি ভাঙছে, কতখানি উৎপাদনের ভেতর দিয়ে নদীর ক্ষতি হচ্ছে। রংপুর বিভাগের জীবনরেখা তিস্তা তো বটেই, উত্তরের শতাধিকেরও বেশি ছোট বড় নদ নদী এখন পানিশূন্য। নদী নয়, যেন পড়ে আছে স্রোতস্বিনীর কঙ্কাল। যে জলে জীবন চলে, সে জলহীন নদী যেন উত্তরের পানিকেন্দ্রিক অর্থনীতিকে দিয়েছে অখণ্ড অবসর। রাষ্ট্রীয় আর নাগরিকদের যৌথ প্রচেষ্টায় এসব নদ নদী রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় খেসারত যে এই অঞ্চলের মানুষকেই দিতে হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। মোকাররম হোসাইন, এখন রংপুর। মাঘের শুরুতে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। ঠান্ডায় দুর্ভোগে রয়েছে শ্রমজীবী মানুষেরা। বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এখানে শীতজনিত রোগে বেশি আক্রান্তের সংখ্যা শিশু ও বৃদ্ধদের। শীতের জনজীবনের পরিস্থিতি নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী লুৎফর রহমান ও যশোরের হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিপন হোসেন। তবে শুরুতেই লুৎফর, আপনার কাছে যেতে চাই। আমি জানতে চাই যে আসলে এই যে মাঘের প্রথম ভাগের শীত, তা কেমন অনুভূত হচ্ছে পঞ্চগড়ে, এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বেশ কুয়াশা। তো এই কুয়াশায় গাড়ি চলাচলে বেশ জটিলতায় পড়ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক প্রান্তিক জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকাংশে বেড়ে গেছে। আমরা পৌষের শেষ ভাগে যেমন চিত্র দেখেছিলাম যে সন্ধ্যা থেকে সকালে শীতের তীব্রতা বেশি ছিল এবং দিনে সূর্যের দেখা মিলেছিল। তবে মাঘের প্রথম দিন থেকে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে যে ঠান্ডা বাতাস, সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং শীতের তীব্রতা অনেকাংশে বেড়ে গেছে। দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলল, কাঙ্ক্ষিত যে উত্তাপ সেটি কিন্তু মিলছে না। এবং আমরা দেখেছি যে তাপমাত্রা কিন্তু এখনো 9-10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল কিন্তু পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি মাপা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ তাপমাত্রা খানিকটা বাড়লেও কিন্তু শীতের তীব্রতা কোনো অংশে কমেনি।
সকাল থেকে কিন্তু এখনো ঘন কুয়াশা আচ্ছন্ন রয়েছে চারপাশ, এবং উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং শীতের তীব্রতা বাড়ায় কিন্তু পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষরা দুর্ভোগে পড়েছেন এবং ঘন কুয়াশা থাকায় যান চলাচলের সমস্যা হচ্ছে এবং দূরপাল্লার যানবাহন যারা চালাচ্ছেন তারা আমাদের জানিয়েছেন যে যে সময় আসলে গন্তব্যে পৌঁছাতে লাগতো তার চেয়ে বেশি সময় লাগছে। তার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে এবং দিনের বেলাতেও তারা হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে তারা বাধ্য হচ্ছেন। এবং পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কথা বলি আমি, পঞ্চগড়ের করতোয়া, মহানন্দা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে কিন্তু বালু পাথর সংগ্রহ করে পঞ্চগড়ের বেশিরভাগ মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন। তো এই শ্রমজীবী মানুষরা বেকার হয়ে পড়েছেন। তারা, আমি সকালে যে চিত্রটি দেখেছি, অনেকে কিন্তু নদীর পাড়ে এসে বসে রয়েছেন কখন সূর্যের দেখা মিলবে, তারপরে তারা নদীতে নেমে তারা বালি পাথর উত্তোলন করবেন, এমন একটি দৃশ্য কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীতবস্ত্রের অভাবে কষ্টের রাত পার করছেন। কেউ কেউ সড়কের পাশে উঠোনে আগুন করে উষ্ণতা নেবার চেষ্টা করছেন, আবার এই আগুন করে উষ্ণতা নেওয়ার সময় কিন্তু দুর্ঘটনাও ঘটছে। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এ মাসে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন এই পর্যন্ত পঞ্চগড়ের শ্রমজীবী অসহায় মানুষকে কিন্তু 45,000-এর মতো শীতবস্ত্র দেওয়া হয়েছে। আজ এই মুহূর্তে কিন্তু এখনো ঘন কুয়াশা রয়েছে, মানুষে কিন্তু এই জনপদের মানুষ অপেক্ষা করছেন কখন সূর্যের দেখা মিলবে, খানিক স্বস্তি মিলবে। তো অনেকেই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এই যে শীত আসলেই শীতজনিত যে সমস্ত রোগ সেগুলো কিন্তু বাড়তে থাকে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। তো আপনি তো হাসপাতালে আছেন, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে এবং চিকিৎসকেরা বা কি পরামর্শ দিচ্ছেন? আজকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 97% এবং কুয়াশা যে বৃষ্টির সীমা সেটি সকালের দিকে 6টার দিকে 300 মিটার ছিল। এই অবস্থায় আসলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। আমি রয়েছি যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে। হাসপাতাল 250 শয্যা হলেও এখানে রোগী ভর্তি রয়েছে 539 জন, অর্থাৎ হাসপাতালের যে বেড সংখ্যা তার থেকে বেশি রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। আমরা দেখেছি যে হাসপাতালের মেঝেতে অনেকে বারান্দায় এসে চিকিৎসা নিচ্ছেন, তবে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, চিকিৎসা দিচ্ছেন। তবে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে এই শীতের ভিতরেও যে বারান্দাতে থাকতে হচ্ছে তাদের আসলে আরো বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে যারা শিশু রয়েছে, বয়স্ক রয়েছে, তারা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি যে শিশু যে ওয়ার্ডটি রয়েছে সেখানে আরো বেশি সংখ্যক রোগী রয়েছে যে ধারণ ক্ষমতা থেকে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই শীতে বেশি আক্রান্ত হয় শিশু এবং বয়স্করা। তাদের বাড়তি যত্ন নেওয়ার কথা বলেছেন, বিশেষ করে গরম কাপড় ব্যবহার করার কথা বলেছেন এবং যে পচাবাসিযুক্ত খাবার সেটি না খেয়ে গরম খাবার খাওয়ার কথা বলেছেন। পাশাপাশি যেন শীতে না বের হয়, অর্থাৎ সকালের দিকে যে শিশির ভেজা শীত তখন যেন ঘর থেকে না বের হয়, এমনটি কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ফলমূল খাওয়ারও তারা পরামর্শ দিয়েছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। হাসপাতালে আমরা দেখছি যে এই শীতের মৌসুমে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনেক। দর্শক, মাঘের শীত যেন বাঘের গায়ে। এই মাঘের শুরুতেই শীতের তীব্রতা বেড়েছে, আর তাতে করে রোগবালায় আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। সারা দেশ থেকে সেই খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিশ্ববাজারে চাহিদার জন্য সফট শেল কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায়। প্রাকৃতিক উৎসের পাশাপাশি জেলায় গড়ে উঠেছে 365টি খামার। কোভিডের ধকল কাটিয়ে ফের ফ্রোজেন সফট শেল কাঁকড়ার রপ্তানি বাড়ছে ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে। গেল বছর $8,22,000 আয় হয়েছে। হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন করে খামারে সরবরাহ করা গেলে চাষ বাড়বে বলছে সংশ্লিষ্টরা। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বিদেশে চাহিদা থাকায় 80-র দশকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক হারে শুরু হয় বাগদা চিংড়ির চাষ। সে সময় থেকেই চিংড়ির পাশাপাশি সীমিত পরিসরে কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো। তবে নানা কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে শুরু করে চিংড়ির। বিকল্প হিসেবে 2014 সালে সাতক্ষীরার একটি খামারে প্রথম প্লাস্টিকের খাঁচা পদ্ধতিতে সফট শেল কাঁকড়ার চাষ শুরু হয়। শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জাতের কাঁকড়ার চাহিদা বেড়েছে।
অল্প জমিতে স্বল্প বিনিয়োগে কাঁকড়া চাষের সুযোগ থাকায় প্রতি বছরই বাণিজ্যিক এই খামারের সংখ্যাও বাড়ছে। বর্তমানে জেলার ৩৬৫টি খামারে চাষ করা হচ্ছে, যেখান থেকে গেল বছর $8,22,000 বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোটা তাজাকরণ ও সফটশেল কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে, যা ফ্রোজেন অবস্থায় রপ্তানি করা হয়। মূলত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরে কাঁকড়া রপ্তানি হচ্ছে বেশি। আমাদের কোম্পানিতে পাঠানো হয়, সেখান থেকে আরও তারা বিদেশে বিক্রয় করে। এখান থেকে হচ্ছে চীন, জাপান, থাইল্যান্ড, অনেক দেশে আরও এখান থেকে আমাদের সাবসেল কাঁকড়া পাঠানো হয়। বাংলাদেশে 15 প্রজাতির কাঁকড়া রয়েছে। এর মধ্যে শিলা কাঁকড়ার চাষ করা হয়, যার পোনা ও ক্রাবলেট বা ছোট কাঁকড়া সংগ্রহ করতে হয় প্রাকৃতিক উৎস সুন্দরবন থেকে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে প্রতি বছর 5 মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে। সে সময় উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েন খামারিরা। সুন্দরবনের উপর চাপ কমাতে কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু করা হয়েছে কাঁকড়ার হ্যাচারি, যেখান থেকে প্রাকৃতিক নিয়মে উৎপাদন করা হচ্ছে কাঁকড়ার পোনা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন খামারে। বন্ধের সময় আমরা এখান থেকে কাঁকড়ার বাচ্চা নিয়ে, ক্রাবলেট নিয়ে আমরা পুকুরে নার্সিং করে সেখান থেকেও আমাদের চাহিদা মেটানোর একটা প্রয়োজন আমাদের একটা মিটতেছে এখান থেকে। আমরা 6 মাসের জন্যই এই পিছায় যাচ্ছে শুধুমাত্র এই কাঁকড়া না ধরা, মানে আমরা ছোট কাঁকড়া পাচ্ছি না। সরকারি বেসরকারিভাবে হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে। তাতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তেমনি খামারের সংখ্যা, কাঁকড়ার উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। কাঁকড়ার যে ক্রাফট সিড, সেটা এখন অধিকাংশটাই তারা নেচার থেকে, সুন্দরবন থেকে কালেকশন করে, কিন্তু গভর্নমেন্ট এর পাশাপাশি তার সিড উৎপাদনের জন্য কক্সবাজারে একটি হ্যাচারি স্থাপন করছে। কনভেনশনাল হ্যাচারি থেকে যে 2% তাদের বলে থাকে যে 2% তাদের সার্ভাইভাল রেট, আমরা এখানে তার থেকেও বেশি, আমাদের সার্ভাইভাল রেটটা বেশি এবং আমরা সুস্থ সবল কাঁকড়ার পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কাঁকড়া চাষ নিয়ে শুরু হয়েছে নানা প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে কাঁকড়া চাষের নতুন নতুন পদ্ধতি বের করার চেষ্টা চালাচ্ছেন প্রকল্প কর্মকর্তারা। আমরা একটা টেকনোলজি অবলম্বন করছি, সেই টেকনোলজিটা হচ্ছে যে আমরা বাঁশের একটা বক্স তৈরি করে স্পনিং বক্স হিসেবে একটা বক্সে একটা কাঁকড়া, এবং এই ন্যাচারাল ফুড দেওয়ার ফলে তারা যথেষ্ট, তারা যে প্রাকৃতিক পরিবেশে ম্যানগ্রোভ এলাকায় তারা যেরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে একই পরিবেশ তারা পুকুরের মধ্যে পাইছে। প্রোবায়োটিক ইউজ করে এটা সার্ভাইভাল রেটটা কীভাবে বাড়ানো যায়, এটার ইফেক্টটা কি আমরা ল্যাবরেটরি টেস্ট করে দেখেছি, যে এটার আসলে প্রোবায়োটিকের যে ইফেক্টটা আছে সেটার আমাদের ক্রাবলেটকে বলেন জয়াকে ইমিউনি স্টিমুলেট করে দেয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার 2টি ইউনিয়নে 365টি বাণিজ্যিক কাঁকড়া খামার গড়ে উঠেছে, যেখানে বছরে 2000 টন কাঁকড়া উৎপাদন হচ্ছে। এসব খামারে কর্মসংস্থান হয়েছে 10,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নির্মাণের 1.5 যুগ পরেও রাজনৈতিক জটিলতা ও লোকবল সংকটে এখনও চালু হয়নি ঝিনাইদহের ওরাল স্যালাইন ফ্যাক্টরি। সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রগুলোয় বিনামূল্যে খাবার স্যালাইন সরবরাহ বাড়াতে 2008 সালে শেষ হয় কারখানাটির নির্মাণ কাজ। এরপর দীর্ঘ সময় পার হলেও আলোর মুখ দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য, ছবিতে দেখবেন বাকিটা। ঝিনাইদহ পৌর এলাকার মদনমোহন পাড়ায় 2005 সালে শুরু হয় ওরাল স্যালাইন ফ্যাক্টরির কাজ। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে দোতলা এই ভবনের কাজ শেষ হয় 2008 সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় ফ্যাক্টরিটি। ভবনটিতে এসি ও নামিদামি বিদেশি মেশিন বসানো হলেও কারখানায় তৈরি হয়নি কোনো স্যালাইন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি লোকবল। বর্তমানে এসির আউটডোর ভরে গেছে ঝোপঝাড়ে, তৈরি হয়েছে ইঁদুরের বাসা। অযত্নে অবহেলায় জং ধরেছে যন্ত্রপাতিতে, ভেঙে পড়তে শুরু করেছে দরজা জানালা, ফলে ক্ষতি হয়েছে কোটি টাকার সম্পদ। ঝিনাইদহ শহরে ওরাল স্যালাইন ফ্যাক্টরিটা দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু অকেজো অবস্থায় পড়ে আছে। এটা নির্মাণ হয়েছিল প্রায় 1.5 যুগ আগে, কিন্তু এরপর থেকে এখনো পর্যন্ত কিন্তু এটা আলোর মুখ দেখেনি। বিএনপি এমপি আমলে চালু হয়েছিল, ওই পর থেকে এটা অফ রয়েছে। এটা চালুই হয়েছে, কিন্তু এটা এখনো শুরু হয়নি, কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা শুরু হলে আমাদের জন্য সবার উপকার। এখানে যদি এটা হয় তাহলে আমাদের মতো কিছু বেকার পোলাপানের আর কি এখানে সুবিধা হবে, চাকরি বাকরি করার একটা সুবিধা থাকবে।
স্থানীয়রা বলছেন এই ফ্যাক্টরির তৈরি স্যালাইন বিনামূল্যে সরবরাহের কথা ছিল আশেপাশের জেলার সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রে। সরকারি এই প্রকল্পটি যেন মুখ থুবড়ে না পড়ে সেদিকে গুরুত্ব দেবার দাবি স্থানীয়দের। এটা লেগে বিএনপি সময় এই কারখানাটা হয়েছিল, তবে একে দীর্ঘদিনই পড়ে রয়েছে। তবে এইটাকে চালু হওয়ার খুবই প্রয়োজন। এলাকার লোকজন উপকার হবে, ঝিনাইদহ জেলার লোকজনের উপকার হবে। বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, জানালা দরজা ফাটল ধরেছে, জানালা দরজা ভেঙে পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে চালু করার জন্য। সরকার যে টাকা খরচ করছে এর পেছনে, কিন্তু সেটার তো কোনো আউটপুট আসে না এর পেছনে। ঝিনাইদহ এই অঞ্চলে প্রতি মাসে 70 থেকে 80 হাজার স্যালাইন লাগে। কখনো কখনো রোগীর প্রকট বেড়ে গেলে এখানে চাহিদা আরও বেশি বেড়ে যায়। সুতরাং শুধুমাত্র জনবল যদি এখানে দেওয়া যায় তাহলে এখানে এই স্যালাইন ফ্যাক্টরি চালু করা সম্ভব এবং এই এলাকার মানুষের উপকার করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে মন্ত্রণালয় দফায় দফায় চিঠি পাঠানো হলেও চালু করা সম্ভব হয়নি এই কারখানা, এমনকি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি জনবল। আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং IPH দুইটাকেই আমরা বারবার লিখেছি এখানে জনবল এবং পদ সৃজনের জন্য, সেই সাথে যন্ত্রপাতি প্রদানের জন্য। এখন পর্যন্ত আমরা জনবল এবং যন্ত্রপাতির অভাবে এটা চালু করতে পারিনি। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা মনে হয় যে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এই কাজটি আমরা করার প্রচেষ্টা নিলে সফল হতে পারে। শহরের চাকলাপাড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে 10% জমিতে নির্মাণ করা হয় সরকারি খাবার স্যালাইন কারখানা। এখন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস। শেষ হতে যাচ্ছে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। হতে যাচ্ছে বন্দি বিনিময়। যুক্তরাষ্ট্রের সহায়তায় কাতার মিশরের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে সম্মত হয় উভয় পক্ষ। কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। এতে আনন্দে ভাসছেন সেখানকার বাসিন্দারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা যখন 46,700 ঘর ছাড়িয়েছে, ঠিক তখন এসে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় শর্তে রাজি হল হামাস ইসরায়েল। বুধবার রাতে চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই জিম্মিদের মুক্তি দেয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সহায়তা এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার পর যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির খবর এলেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে রোববার থেকে এটি বাস্তবায়নের কাজ শুরু হবে বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন খবরে নিজেদের বিজয় হিসেবে দেখছেন গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের স্বজনরা। এছাড়া খুশিতে ভাসছেন প্রিয়জন ও ঘরবাড়ি হারা অসহায় গাজাবাসীও। والله احنا فرحانين كثير انه الهم والحزن والقصف والموت اللي صار فينا انه خلص بطل، صار وقف. يتم على خير ان شاء الله. يعني هي الواحد يعني في ناس كثير فقدناها. 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঠিক আগে হওয়া এই চুক্তির আওতায় প্রথম পর্যায়ে হামাস ইসরায়েল বন্দি বিনিময় করবে বলে আশা করা হচ্ছে, যেখানে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আভাস মিলছে। আর প্রথম পর্যায়ে 94 জনের মধ্যে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে পারে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। Actually, we don't know their conditions. We are hoping they are good and well, and we'll see them soon as possible, alive and healthy with their families. এছাড়া গাজায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভ্রমণের অনুমতি দেবে ইসরায়েল। প্রথম পর্যায়ের শুরুর 7 দিন পর ইসরায়েল মিশরের সাথে রাফা ক্রসিংও খুলে দেবে। এছাড়া মিশরের সাথে গাজার ফিলাডেলফিয়া করিডোর থেকে সরে আসতে শুরু করবে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। এছাড়া অতিরিক্ত সম্পদ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বাইডেন। ভাষণে তিনি বলেন, গেল 4 বছরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে বাইডেনকে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শেষ হচ্ছে 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল।
ভারী তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়া। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নতুন করে 2 ফুট পর্যন্ত তুষারপাতের খবর দিয়েছে নিউ ইয়র্কের কনস্টেবলভিল। এখন পর্যন্ত নিউ ইয়র্কে প্রায় 10 ফুট তুষারপাত হয়েছে। নতুন করে তুষারপাত হয়েছে নিউ ইয়র্কের মার্টিন্সবার্গে 18 ইঞ্চি আর আরভিংয়ে 14.4 ইঞ্চি। এছাড়া পেনসিলভেনিয়াতে 14 থেকে 24 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যটির প্রায় 6.5 লাখেরও বেশি মানুষ লেক ইফেক্ট স্নো সতর্কতার আওতায় রয়েছেন। আবহাওয়া পূর্বাভাস অনুসারে বেশিরভাগ তুষারপাত নিউ ইয়র্কের বাফেলো শহরের দক্ষিণ, ওয়াটার টাউনের দক্ষিণ, লেক অন্টারিও এবং পেনসিলভেনিয়ার আশেপাশে কেন্দ্রীভূত ছিল। চলতি শীত মৌসুমে ওয়াটার টাউনের 5.5 ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। দর্শক, শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য, সব পক্ষকে এক থাকার পরামর্শ। সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। আসামিকে জিজ্ঞাসাবাদে কাচের কক্ষে রাখা সহ 110 সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের। অজ্ঞাতনামা আসামি দেয়া অপচর্চা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সর্বদলীয় বৈঠক আজ, আলোচনা শেষে দ্রুত প্রকাশের আহ্বান বৈষম্য বিরোধীদের। এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।